আসসালামু আলাইকুম, আমি সাইমা। সবাইকে আবার ওয়েলকাম করছি আমার চ্যানেল দ্যাট দেশি সাইমাতে। ফাল্গুন তো চলে গিয়েছে, বাট ফাল্গুন মাস তো রয়ে গেল। সবাইকে ফাল্গুনের অনেক বেশি শুভেচ্ছা। আর আমার ঘর ভর্তি ফুল দেখেই বুঝতে পারছেন ফাল্গুন আমার কাছে সবসময় অনেক স্পেশাল। আজকে বাসায় হঠাৎ করে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আসবে, তো ফ্রিজেও তেমন কিছু আসলে বাকি নাই, টুকটাক যা আছে আমরা খেয়ে শেষ করছি আর কি রোজার আগে। এরকম অবস্থায় যা আছে তা দিয়ে কী কী রান্না করলাম সব কিছু নিয়ে আজকে ব্লগটা থাকবে। অফিসের ব্যস্ত দিনে আমার সংসার কেমন যায়, এই ব্লগটা কারা দেখেছেন জানি না। একজন আপু কাজী শাহেদ নামে, উনি কমেন্ট করেছিলেন যে আমার এই সোপ ডেকোরেশনটা উনি অনেক পছন্দ করেছেন। আর পিছনে দুটো জিনিসও দেখতে চেয়েছিলেন, তো একটা হচ্ছে রুম স্প্রে আর একটা হচ্ছে হ্যান্ড ক্রিম। কারণ ঠান্ডার দেশ, একে তো প্রচুর ধোয়াধুয়ি থাকে রান্নাঘরে, থালা বাসন, তো হাত অনেক ড্রাই হয়ে যায়। তো হ্যান্ড ক্রিমটা সাথেই রাখি, আর এটা রুম স্প্রে, যাতে রান্না করার পর যে টুকটাক স্মেল থাকে সেটা যেন একটু দূর হয়ে যায়। কারণ জানালা দরজা সবসময় খোলা যায় না ঠান্ডার কারণে। অনেক সময় আপনারা আমাকে দেখেছেন আমি ক্যান্ডেলও অন করি, তো দুইটা মিলে ঝেলে যখন যেটা মুড হয় সেটা করি আর কি। আর এখানে আমি বেশ কিছু মাংস মেরিনেট করে রেখে দিয়েছি। আসলে এরকম মেরিনেশন আমি প্রায়ই করি, যাতে পরের দিন রান্না করতে একটু সহজ হয়, কুকিং টাইমটা কমে আসে এই কারণে। আর মাংসও খুব ফ্লেভারফুল হয়। বাট আজকে মেরিনেশন করার কারণ হচ্ছে আমি ফ্রিজ খালি করছি, টুকটাক যাই আছে ফ্রিজের সব কিছু রান্না করে শেষ করছি, যাতে নতুন করে বাজার করে রাখার সময় সুবিধা হয়। আর ফ্রিজে অনেকগুলো মাটন জমে গিয়েছিল, রান্নাই করা হচ্ছিল না, কারণ আমরা বেশ কিছুদিন মিট অ্যাভয়েড করছিলাম। তো সব মিলে প্রায় 2 কেজি 2.5 কেজির মতো মাটন হয়ে যায়। তো ওগুলো আজকে রান্না করব। তো এর মধ্যে গেস্টও আসছে, তো মানে একদম ভালো দিনে আসলো আর কি সব কিছু মিলে। মাটনটা না থাকলে আসলে কী দিয়ে সার্ভ করতাম আমি নিজেও জানি না। আর বেশ কিছু চিকেনের লেগ পিসও ছিল, এগুলো আমি অল্প একটু হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। জাস্ট হালকা একটা মেরিনেশন আর কি, সিম্পল, যেটা না করলেও হয়, বাট আমি একটু করে নিয়েছিলাম আর কি। আমি কিন্তু আগে মাটনটা চুলায় বসিয়ে দিয়েছি, রান্না হতে হতে আমি টুকটাক যা যা ধোয়াধুয়ির কাজ আছে একই সাথে করতে থাকি। কারণ আমি বিশ্বাস করি যে ক্লিন অ্যাজ ইউ গো এটাতে, কারণ এতে রান্নাঘরটা একটু হ্যাসেল ফ্রি থাকে। সত্যি বলতে কাছের মানুষজন যখন তখন বাসায় আসলে এটা কোনো ব্যাপারই না, বাট হঠাৎ করে যখন নতুন কেউ বাসায় আসতে যায় তখন একটু আনন্দও হয়, আবার দুশ্চিন্তাও হয় যে কী রান্না করব, কিভাবে আপ্যায়ন করব। বাট তারপর আমার কাছে মনে হয় যেন আন্তরিকতাটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। কারণ আমার কাজ হচ্ছে সাধ্যমতো চেষ্টা করা, আর রিজিকের মালিক তো আল্লাহ। জীবনে আমরা অনেক সময় অনেক পারফেক্ট প্ল্যান করি, কিন্তু হয়তো আল্লাহ আমাদের জন্য সেই সময় ভিন্ন কিছুই লিখে রাখেন। তাই দেখা যায় এরকম অপ্রত্যাশিত মুহূর্তেই সবচেয়ে ভালো রেজাল্টটা আসে। আর এরকম তাড়াহুড়া রান্নাগুলোতে দেখবেন কিভাবে কিভাবে যেন রান্নাগুলো অনেক মজা হয়ে যায়। আর রান্না করার ফাঁকে ফাঁকে আমি কিন্তু এরকম মুছতেই থাকি টুকটাক, কারণ একবার দাগ পড়ে গেলে এগুলো উঠাতে যে কী কষ্ট, আমি ভাই ওই কষ্টের মধ্যে নাই। অনেক হাত ব্যথা হয়ে যায় তখন ওইসব দাগ তুলতে যেয়ে। এখন রান্নার মধ্যে তো বিরিয়ানি রান্না করছি আর মাটন কারি। তো ঝোলের আইটেমও আছে, আবার রাইসের আইটেমও আছে। তো ভাবলাম যে একটা কি বলে এটাকে, কাবাব বানিয়ে ফেলি। তো দেখলাম যে চিকেনের কোনো অংশই নাই, বিফও বাসায় আর নাই। তাই ভাবলাম যে আলুর চপ বানাই। বাসায় ডিম আছে আর আলু অল্প কয়েকটা রয়ে গিয়েছে, কিছু আলু দিয়েছি বা দিব সামনে বিরিয়ানিতে। আর কিছু আলু চিন্তা করলাম এগুলো দিয়ে আলুর চপ বানিয়ে ফেলি। তো এইভাবে আসলে হুটহাট ডিসিশনেই কাজগুলো করি। মাথায় যে হঠাৎ করে বুদ্ধিগুলো আসে এটাই হচ্ছে বড় কথা, কারণ সারাদিন নানান ধরনের চিন্তায় আমি মগ্ন থাকি। তো এর মধ্যে যে মাথা কাজ করে, এই আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের মনে কি একবার প্রশ্ন আসছে, আজকে তো ফাল্গুনের দিন, তো ফাল্গুনের দিন তো উইকডেতে আপু বাসায় কী করে, উনি না জব করে? এই তো, আমার আজকে জব ছিল না, কারণ আমার বেশ কিছু অ্যানুয়াল লিভ জমা পড়ে গিয়েছিল। তো সেখান থেকে আজকের দিনটা আগে থেকেই বুক করা ছিল যে আমি আজকে ছুটি কাটাবো। তো সবভাবেই মিলে গেল সব কিছু, সেই জন্য তো দেখছেন একদম ফুরফুরা মেজাজে খুবই আনন্দ নিয়ে আমি কাজগুলো করছি। কোনো মেলের সাউন্ড নাই, মিটিংয়ের আওয়াজ নাই, কিচ্ছু নাই, রিল্যাক্স। আচ্ছা, হাউসওয়াইফ যারা আপুরা আছেন তারা কিন্তু আবার কথা শুনে রাগ করেন না যে রান্না বান্না করা আবার কিভাবে রিল্যাক্স হয়। আসলে যখন অফিস থাকে বা অফিসের আগে বা পরে যখন রান্না বান্না করি তখন অনেক প্রেশার নিয়ে রান্না করি, তাড়াতাড়ি শেষ করতে হবে, তাড়াতাড়ি শেষ করতে হবে। বাট আজকে ওইরকম কিছুই ছিল না, তো সেই কারণেই বললাম যে একটু রিল্যাক্স মুডে রান্না করছিলাম। চুলায় যেহেতু 2টা রান্না হচ্ছে, তো বসে না থেকে চিন্তা করলাম এখানে সালাদগুলো কেটে ফেলি। সালাদ তো একটা আইটেম, তাই না? সুন্দর করে মজা করে সালাদ রেডি করলে কিন্তু সালাদ দিয়ে অনেকটুকু ভাত খেয়ে ফেলা যায়। আর পোলাও বিরিয়ানিতে আমাদের এই শসা, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতার যে সালাদটা, এটার উপরে আসলেই কোনো কিছু না, এত মজা লাগে খেতে।
মাংসটাও সিদ্ধ হয়ে আসছে মুরগির। তো এর ফাঁকেই কিন্তু আমি আগে থেকে একটু পানি বয়েল করতে বসিয়ে দিয়েছি অল্প কয়েকটা গোটা মশলা দিয়ে, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর হচ্ছে একটা স্টার এনিস। আর চালগুলো আগে থেকেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন পানি বয়েল হয়ে আসার পর চালগুলো দিয়ে দিয়েছি আর অল্প একটু তেল আর লবণ অ্যাড করে দিয়েছি যাতে চালগুলো ঝরঝরা থাকে। আমার কিন্তু আমাদের বাংলাদেশের যে পুরান ঢাকা স্টাইলের যে চিকেন বিরিয়ানি বা তেহারি ওগুলো বেশি পছন্দের। বাট মাঝে মাঝে দেখা যায় যে একই রকম বিরিয়ানি খেতে খেতে ভালো লাগে না, মানে ভালো লাগে না বলতে অনেক সময় একটু রুচি চেঞ্জের দরকার হয়। তখন দেখা যায় এরকম বোম্বে স্টাইলে বা একটু হায়দ্রাবাদি বিরিয়ানি এইভাবে রান্না করলে মুখের টেস্টটা বাড়ে, প্লাস একটু ডিফারেন্ট জিনিস টেস্ট করা হয়, ভালোই লাগে আসলে। বাট অবভিয়াসলি আমার কাছে আমাদের মানে ঢাকাইয়া স্টাইলের বিরিয়ানিটাই বেশি পছন্দের। লবণ অ্যাড করতে যেয়ে দেখি লবণের কৌটাটা রিফিলই করি নাই, রিফিল করে নিলাম। আর এই যে চালটা কতটুকু সিদ্ধ হয়েছে দেখাই, টিপ দিলে মনে হবে যেন একটু শক্ত আছে, কিন্তু আসলে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, প্রায় 90% সিদ্ধ এটাকে বলে। তারপর আমি এখন লেয়ারে লেয়ারে মাংস আর হচ্ছে চাল বিছিয়ে দিচ্ছি। প্রথম লেয়ারে চাল, তারপর মাংস, অল্প কিছু ধনে পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, এইভাবে 2-3 লেয়ারে সব কিছু বিছিয়ে বিরিয়ানিটা একদম রেডি। আর উপরে আরও কিছু ধনে পাতা, পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি জাফরানগুলো পানি দিয়ে দিলাম। জাফরান দিলে অনেক সুন্দর একটা স্মেল করে বিরিয়ানির। আর হচ্ছে জাফরান না থাকলে আপনারা ফুড কালার ইউজ করতে পারেন। এরপর এটা দমে বসিয়ে দিব প্রায় 10 মিনিটের জন্য, একদম অল্প আছে। আর এখানে আমি মাইক্রোওভেনে আলুগুলো সিদ্ধ করে আলু চপগুলো বানিয়ে নিচ্ছি। এখনকার ইলেকট্রিক গ্যাজেটগুলো আসলে এত অ্যাডভান্সড, কি সুন্দর করে মাইক্রোওভেনে আলু সিদ্ধ করা যায়, যে কোনো জিনিস ডিফ্রোস্ট করা যায়। তাই আমি বলবো যারা নতুন মাইক্রোওয়েভ কিনতে চান বা কিনবেন, এই ধরনের ফিচার্স সহ কেনার চেষ্টা করবেন, একটু টাকা জমিয়ে হলেও। এতে রান্না করার প্রসেসিং টাইম অনেক কমে আসে। আলু চপগুলো কিন্তু বানানো শেষ। আমরা এখন আলু চপগুলো একদম অল্প আঁচে ভাজবো, কারণ এখানে সিদ্ধ হওয়ার কিছুই নেই, জাস্ট হালকা ব্রাউন কালার আসলে নামিয়ে ফেলবো। আর এই যে দেখেন মাংসটা আলহামদুলিল্লাহ এত সুন্দর কালার আসছে, একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। ভাইয়া যেহেতু চলে আসছে, আমি সালাডটা কেটে রেখেছিলাম, এখন শুধু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। রান্না করার সময় আসলে রান্না হতে যে সময়টা লাগে ওই সময় বসে না থেকে এই হাতের টুকটাক কাজগুলো গুছিয়ে রাখলে গেস্ট চলে আসার পর কিন্তু আসলে হাতে তেমন কোনো কাজই থাকে না। আর এই যে মাংসটা দেখাবো বলেছিলাম, দেখেন এত সুন্দর সিদ্ধ হয়েছে। আগে থেকে মেরিনেশন করে রাখার কারণে আমার ভিডিও ক্যাপশনে লেখা 1 ঘন্টা, আসলে একদম 1 ঘন্টা তো লাগেনি, 1 ঘন্টার মতো লেগেছে মাংসটা সিদ্ধ হতে। আর মাংস রান্না হওয়ার অনেক আগেই আমার বিরিয়ানি রান্না শেষ, কারণ মুরগির বিরিয়ানি এটা আপনারা সবাই জানেন কতটা তাড়াতাড়ি কুক হয়। আর কার সাথে এমন হয় আমি জানি না, বাট এই পোলাও, বিরিয়ানি এই ধরনের কিছু রান্না করলে আমার ধৈর্যের লেভেল একদম কমে যায়। মনে হয় যেন কখন দমের পার্টটা শেষ হবে, ঢাকনা খুলে দেখবো, চেক করব সব ঠিক আছে কিনা, মজা হয়েছে কিনা, ঝরঝরা হয়েছে কিনা। বাট এই জায়গাটাতে আসলে অনেক ধৈর্য ধারণ করতে হয়, কারণ এই জায়গাটাতে হচ্ছে মেন খেলা। আর আপনারাই দেখেন ধৈর্যের ফল কত মিষ্টি, একদম ঝরঝরা পারফেক্ট আমার চালগুলো। আর মাংসের কথা কি বলবো, মাংসের কালারই বলে দিচ্ছে মাংসটা আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল। মাংসের টকটকা কালারই বলে দেয় মাংস আসলে কত মজা হয়েছে। আমি জানি না কারা কারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখছেন, দেখে থাকলে যদি খাবার দেখে একটু লোভ হয়, আই এম সরি, কিছু করার নাই, আমরা খেয়ে শেষ একদম। বাট আপনার কাছে যদি আমার পরিবেশনগুলো, আমার রান্না বান্না সব কিছু যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চাইলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, চাইলে আমার ফেসবুক পেজটাও ফলো দিতে পারেন। অনেক নতুন নতুন আপুরা ইদানিং যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত চ্যানেলের ভিড়ে আমার চ্যানেলটাকে পছন্দ করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। সবাই মিলে জম্পেশ খাওয়া দাওয়ার পর 1 কাপ চা না হলে তো চলেই না, তাই আমি তাড়াতাড়ি করে চা বসিয়ে দিলাম, কারণ এইদিকে আমার হাজব্যান্ড এবং ভাইয়া দুজনই বলছে যে ওরা বের হয়ে যাবে, তো হাতে সময় অনেক কম। আজকে তেমন কোনো ডেজার্ট আমি বানাই নাই, মিষ্টি জাতীয় আইটেম আর কি। ভাইয়া বেশ কিছু মিষ্টি নিয়ে আসছে, এগুলি সার্ভ করবো চায়ের সাথে। আর আমি আমার বাসায় দেখেছি যে যখন কেউ কোনো কিছু আপনার বাসায় কিনে নিয়ে আসে, সেটা তার পছন্দের জিনিসটাই কিন্তু কিনে নিয়ে আসে, তাই অবশ্যই চেষ্টা করবেন তার সামনে সেটা সার্ভ করতে। সে যদি জিনিসটা নাও খায় আপনার সামনে, মনে মনে কিন্তু অনেক খুশি হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা দিন কাটলো। যতক্ষণে আপনাদের কাছে ভিডিওটা যাবে, আমি কিন্তু অলরেডি রমজানে কিছু প্রিপারেশনস নেওয়া শুরু করে দিয়েছি। তো সব কিছুই ইনশাল্লাহ সামনের ব্লগগুলোতে শেয়ার করব। রমজানে কি বাজার করলাম, কি প্রিপারেশনস নিচ্ছি, সব কিছুই। তো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।